আগের এপিসোডে আপনারা দেখেছিলেন রবি তার আশেপাশে অদ্ভুত কিছুর উপস্থিতি অনুভব করে। ছুটির দিন রবি ঘোরার জন্য বেরিয়ে পড়ে, আর খালপাড়ের কাছে সে একটা মেয়েকে দেখতে পায়। সেই মেয়েটি অনেক রহস্যময়ী ছিল। রাত্রিবেলায় ওই মেয়েটি রবির কাছে এসে রবিকে বলেছিল যে তার নাম মক্ষিণী আর সে তাকে ভালোবাসে এবং তার সাথে রাত্রি যাপন করে ফেলে। রবির শরীরের দুর্বলতা বাড়তেই থাকে এবং শেষে গিয়ে সে বুঝতে পারে যে কোথাও তার এই দুর্বলতার কারণ মক্ষিণী নয়তো নিজের সমস্যা নিয়ে সে পুরোহিতের কাছে আসে। এরপর এখন কি করা যায় পুরোহিত মশাই? চেষ্টা করব। তোমায় কিছু উপকরণ আনতে হবে, তোমার ঘরে একটা যজ্ঞ করতে হবে। সন্ধ্যা ঠিক ৮টার সময় পুরোহিত মশাই রবির বাড়িতে আসে। তারপর তিনি রবিকে সঙ্গে নিয়ে যজ্ঞে বসে পড়লেন। মাত্র ৮-১০ বার মন্ত্রোচ্চারণ করতেই হঠাৎ চারিদিক কেঁপে উঠল, যেন ভূমিকম্প এসেছে। পুরো বাড়িটা কাঁপতে থাকল, সঙ্গে ভাঙাচোরার শব্দ। তখনই চিৎকার করে কেউ বলল, না, যজ্ঞ বন্ধ কর পুরোহিত, নয়তো তোর ভালো হবে না বলে দিলাম। ওকে আমার সঙ্গে নিয়ে যেতে কেউ বাধা দিতে পারবে না। আর হঠাৎ একটা জোরালো হাসি প্রতিধ্বনিত হতে লাগলো। সেই ভয়ঙ্কর আওয়াজ শুনে ওরা দুজনে ভীষণভাবে ভয় পেল। তখনই যজ্ঞের বেদি থেকে একটা আগুনের কুণ্ডলী বেরিয়ে এলো, যেন সেখানে ঘূর্ণিঝড় উঠেছে। নিয়ে যাব আমি ওকে আমার দুনিয়াতে, কেউ আমায় ঠেকাতে পারবে না। হঠাৎ সে ভয়ঙ্কর হাসির সাথে তার ভয়ঙ্কর রূপখানা নিয়ে ওদের সামনে এসে হাজির হলো। পুরোহিত, তোর সাথে আমার কোনো শত্রুতা নেই, তুই আমাদের মাঝখান থেকে সরে যা, নয়তো তুই তোর মৃত্যুর জন্য নিজে দায়ী হবি। মক্ষিণী প্রচণ্ড রাগের সাথে কথাটা বলল। তার গলার স্বর এমন লাগছিল যেন একসঙ্গে ১ কোটি বাদুড় ডানা ঝাপটাচ্ছে। মানুষের দুনিয়ায় এসে নিজের রোয়াব জমাস পিশাচ, আমিও দেখে নেব তুই কিভাবে এখান থেকে ওকে নিয়ে যেতে পারিস। কথাটা বলেই পুরোহিত হাতের মুঠোয় কিছু একটা তুলে নিলেন, তারপর মন্ত্র পড়ে সেটা যজ্ঞকুণ্ডে ছুঁড়ে মারলেন। তোর এই মন্ত্রতে আমার কিচ্ছু হবে না পুরোহিত, এখন তো আমার ভেতরে অর্ধেকের বেশিটা জুড়ে রবি আছে। মক্ষিণী অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থেকে রাগের সাথে কথাগুলো বলল, চলে যা পিশাচ, নয়তো ভস্ম করে দেব। পুরোহিত মন্ত্র পড়ে আবার যজ্ঞে কিছু একটা দিলেন। ঠিক আছে, চেষ্টা করে যা পুরোহিত। মক্ষিণী এক লাফে ছাদে উঠে গিয়ে একটা টিকটিকির মতন চিপকে গেল। তার চোখগুলো যেন জ্বলন্ত ভাটার মতন বাইরে ঠিকরে বেরিয়ে আসছিল। তার মাথায় ঝুলতে থাকা চুল আর লাল টকটকে চোখ তাকে দেখতে খুবই ভয়ানক লাগছিল। সেটি পুরোহিত মশাইয়ের মাথার উপরে ঝুলে থেকে হাসছিল, কিন্তু পুরোহিত সেদিকে ধ্যান না দিয়ে নিজের কাজে ব্যস্ত থাকলেন। ঠিক আছে, চেষ্টা করে যা তুই পুরোহিত, কতক্ষণ তুই ওকে বাঁচাতে পারবি। কথাটা বলেই মক্ষিণী ছাদের উপর উল্টো হয়ে চলতে চলতে ঘরের বাইরে বেরিয়ে গেল। যজ্ঞের পরে পুরোহিত মশাই রবির গলায় একটা কালো সুতো বেঁধে দিলেন। তারপর বললেন, কিছুদিনের জন্য এখান থেকে চলে যাও, আর যে যাই বলুক না কেন এই কালো সুতোটা খুলবে না। রবি নিজের গ্রামের বাড়িতে ফিরে গেল, আর সে বাড়িতে গিয়ে সমস্তটা সবাইকে খুলে বলল। সে বাড়িতে এসেছিল মাত্র ৩ দিনই হয়েছে। রাত্রিবেলায় সে তার ঘরে একা ঘুমিয়েছিল। ঘড়িতে ১১টা বাজতেই সে দেখল জানালার উপর বসে মক্ষিণী কান্না করছে। কে কে ওখানে? আমি, তোমার ভালোবাসা, তোমার মক্ষিণী, যাকে তুমি ধোঁকা দিয়ে এখানে চলে এসেছো। তাহলে আমার কাছে এসো মক্ষিণী। তুমি তো আমাদের মাঝখানে এই তন্ত্র মন্ত্রের দেওয়াল তুলে রেখেছো, কি করে আসবো? কিন্তু তুমি তো আমায় মেরে ফেলছিলে, তুমি আমায় ভালোবাসো না। এই খারাপ পৃথিবী তো এটাই বলবে। যখন দুজন আলাদা গোত্রের প্রেমিককে দুনিয়া সহ্য করতে পারে না, তখন তাদেরকে অপরাধী বানিয়ে মেরে ফেলে। এতে আমাদের কি? ওরা আমাদের দেখে জ্বলে, তোমাকে ভুল বুঝিয়ে
আমাদেরকে দূরে রাখার জন্য এই তন্ত্রের বাঁধন করেছে। রবি, খুলে ফেলে দাও এই বন্ধন। তুমিও এই সব মানুষের কথায় সায় দিলে রবি? আরে ওরা আমাদের ভালোবাসা দেখে হিংসায় জ্বলে। ওরা চায় না যে আমাদের ভালোবাসা সফল হোক। ছিঁড়ে ফেলো এই তাবিজ রবি। আমাকে আজ তোমার হতে দাও। আমি একদম অসম্পূর্ণ। তোমাকে ছাড়া আমি থাকতে পারছি না। দুঃখে কষ্টে আমি জ্বলে পুড়ে যাচ্ছি। বলে সে কান্না করতে লাগলো। রবি কিছুক্ষণ ভাবলো, তারপর আস্তে আস্তে বলল, তাহলে আমার এই শারীরিক দুর্বলতা? আমি সব ঠিক করে দেব। একবার এই তাবিজ খুলে পরীক্ষা করে দেখো। যদি আমার কথা বিশ্বাস না হয় তবে আবার পড়ে নেবে। তাহলে আমি আর কোনোদিনও আসবো না। আমায় বিশ্বাস করো আমার প্রিয়তম। আমি তোমার এই রোগ, এই দুর্বলতা দেখতে পারছি না, কিন্তু যতক্ষণ এই তাবিজ আছে আমি তোমায় চাইলেও ঠিক করতে পারবো না। খুলে ফেলো না এটা। মক্ষিণীর কথা শুনে রবির মনে মনে জানি না কি হলো। সে তার গলার তাবিজটা খুলে মেঝের উপর রেখে দিল। তারপর দু হাত ছড়িয়ে দাঁড়ালো। মক্ষিণী হাসতে হাসতে রবিকে জড়িয়ে ধরল। আর তারপরেই সে তার নিজের শরীরে একটা অন্যরকম শক্তি অনুভব করলো। তার শরীরের ভেতর যেন শক্তি বাড়তে লাগলো। এখন কেমন লাগছে আমার প্রিয়তম? এখন তো আমি একদম ঠিক আছি, আর আর পুরো দুর্বলতাটাও চলে গেছে। আমি তো সব সময় তোমাকে খুশিতেই দেখতে চাই, কিন্তু এই পৃথিবীর মানুষ। সেদিন যেন রবি একটু বেশি আনন্দে এবং খুশিতে ছিল। তার সাথেই রবির চোখ ধীরে ধীরে বন্ধ হতে লাগলো। সে নিস্তেজ হয়ে পড়ে ঘুমিয়ে পড়ল, আর মক্ষিণী একটা শয়তানি হাসির সাথে উধাও হয়ে গেল। সকালে যখন অনেক দেরিতেও রবির ঘুম ভাঙল না, তখন পরিবারের লোক চিন্তায় পড়ে তাকে ডাকতে এলো। তারা দেখল রবি খাটের থেকে নিচে পড়ে উল্টো হয়ে শুয়ে আছে, আর তার গলার তাবিজটা সামনে মেঝের ওপর পড়ে আছে। তারা রবিকে তুলে খাটের উপর শুইয়ে দিল। রবি অজ্ঞান হয়ে বিড়বিড় করে কি সব বলছিল। মক্ষিণী, আমার প্রিয়তমা, তুমি আমার সত্যিকারের ভালোবাসা, আমাকে ছেড়ে যেও না মক্ষিণী। রবির সারা শরীর সাদা হতে লাগলো, যেন কেউ তার শরীরের সমস্ত রক্ত শুষে নিয়েছে। রবির বাবা বুঝতে পারলেন যে মক্ষিণী এখানে এসে তার কাজ করে চলে গেছে। এখন তাকে তাড়াতাড়ি কিছু একটা করতে হবে, নয়তো ছেলেকে বাঁচানো মুশকিল হয়ে দাঁড়াবে। রবির বাবা দ্রুত বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। তারপর খোঁজ করতে করতে এক সাধু বাবার দেখা পেলেন। তিনি বেশিরভাগ সময় বিদ্যাঞ্চল পর্বতমালার গুহায় সাধনা করতেন। রবির বাবা ওই সাধু বাবাকে সমস্ত কথা বলতে বলতে মক্ষিণীর ব্যাপারেও সমস্ত কিছু বলল। সাধুজিও তার সঙ্গে বেরিয়ে পড়লেন। তারপর রবিকে দেখেই বললেন, এই ছেলেটির আর বেশি সময় নেই, একবারের মিলন মাত্র। হ্যাঁ, মক্ষিণী তার উদ্দেশ্যে মাত্র একবার মিলনের দূরত্বে আছে, আর রবিও তার মৃত্যু। মক্ষিণী তার ছলনা দেখানোর মাধ্যমে রবিকে রক্ষা কবচ খুলতে বাধ্য করিয়েছে, আর পুরো শক্তি দিয়ে ওর প্রাণটাকে বের করে নেওয়ার চেষ্টা করেছে। এখন সে মাত্র একটা ধাপই দূরে আছে। আমাদের সময় থাকতে থাকতেই কিছু একটা করতে হবে। চিন্তার সাথে সাধুজি কথাগুলো বললেন। এখন আমরা কি করব সাধু বাবা? ও শহরে যেখানে চাকরি করত, আমাদের সেখানে গিয়ে ওই পুরোহিতের সাথে দেখা করতে হবে, যে ওকে রক্ষা কবচ দিয়েছিল। চলো তাড়াতাড়ি ওকে নিয়ে এখান থেকে বেরিয়ে পড়ো। সাধুজি আর রবির বাবা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। তারপর 2-3 ঘন্টার মধ্যে সেই ঘরে এসে উপস্থিত হলো। তারপর দৌড়ে গিয়ে মন্দির থেকে পুরোহিত মশাইকে ডেকে আনলেন। সমস্ত ঘটনা শোনার পর পুরোহিত মশাই বললেন, এটা তো খুব খারাপ হয়েছে। ওকে আমি তাবিজটা খুলতে অনেক বারণ করেছিলাম। এখন তো তার শক্তি আমার সামর্থ্যের থেকে অনেক বেশি বেড়ে গেছে হয়তো। আপনার কাছে কি কোনো পরিকল্পনা আছে পুরোহিত মশাই? এখন তো শুধু একটাই রাস্তা বাকি।
উপকরণগুলো নিয়ে এসো তাড়াতাড়ি। ঠাকুরমশাই, আপনি কি খালের ধারের জায়গাটা চেনেন, যেখানে ওই শয়তান পিশাচ মক্ষিণী থাকে, বা যেখানে রবি মূত্র ত্যাগ করেছিল? হ্যাঁ বাবাজি। ঠিক আছে, এখন আমার কথা মন দিয়ে শুনুন। সাধুজি তার কানে কানে কিছু বলল। এদিকে রবির বাবা খুব তাড়াতাড়ি সমস্ত কিছু কিনে নিয়ে ফিরলেন। সাধুজি আটা আর ডালের গুঁড়ো দিয়ে একটা পুতুল তৈরি করলেন। তারপর মন্ত্রোচ্চারণ করতে লাগলেন। পুরোহিত মশাইও মন্ত্র পাঠের সাথে আহুতি দিতে লাগলেন। প্রায় 2-3 ঘন্টা যজ্ঞ করার পর সাধুজি রবিকে পুতুলের মাথায় সিঁদুর দিতে বললেন। তাহলে প্রাণ প্রতিষ্ঠা করা হয়ে গেল। এখন আমাদের নিয়ম কানুন মেনে এই পুতুলটার সৎকার করতে হবে, আর এভাবেই মক্ষিণী তার নিজের দুনিয়ায় ফিরে যেতে পারবে। কথাটা বলেই পুতুলটাকে একটা কফিনে জড়িয়ে খালের পাড়ে নিয়ে এলেন, যেখানে একটা চিতা আগে থেকেই তৈরি করা ছিল, যেটা সাধুজির কথায় পুরোহিত মশাই কিছু লোক পাঠিয়ে তৈরি করিয়ে নিয়েছিলেন। পুতুলটাকে চিতার ওপরে রাখো, সাধুজি আদেশ করলেন। তারপর কিছু মন্ত্র পড়তে লাগলেন। পুতুলটা চিতার ওপর রাখতেই চারিদিকে ঝড় শুরু হলো। খালের জল যেন উথাল পাথাল আরম্ভ করে দিল, আর সেই পরিবেশে একটা ভয়ানক হাসির আওয়াজ প্রতিধ্বনিত হতে লাগলো। পস্তাবি তোরা সবাই, কেউ বাঁচবে না এখানে। তোকে বুঝিয়েছিলাম না আমি পুরোহিত, বুঝিয়েছিলাম না? মক্ষিণী চিৎকার করে বলল, আর হঠাৎ সবার সামনে এসে দাঁড়িয়ে পড়ল। রাগে চোখ দুটো রক্ত জবা হয়ে উঠেছে। কিন্তু আমরা তো তোমাকে পৃথিবী থেকে মুক্তি দিতে চাইছি। চুপ! মক্ষিণী হাসি থামিয়ে ক্রোধের বশে চিৎকার করে বলল, আমি কি তোদেরকে বলেছি আমাকে মুক্তি দে? তাহলে তুই এই ছেলেটিকে কেন ধরেছিস? ওকে কেন মারতে চাইছিস বল? সাধুজিও চিৎকার করে বললেন, ভালোবাসি আমি ওকে, আর সেও আমায় চায়। তোরা সবাই তো আমাদের মাঝখানে হয়ে আসছিস। মক্ষিণী শান্ত হয়ে গম্ভীরভাবে বলল, আরে ভালোবাসার মানুষ কি কখনো কারোর প্রাণ নিতে পারে? আমি কাউকে হত্যা করছি না, সে তো আমি ওকে আমার দুনিয়ায়, ব্যাস এই জন্যই। তোর দুনিয়া মানে পিশাচ আর ডাইনিদের দুনিয়া, ভূতেদের দুনিয়া, আর তোদের দুনিয়ায় কোনো জীবিত মানুষ যায় না। আরে স্বার্থপর ডাইনি, শুধুমাত্র নিজের কথা চিন্তা করে একটা মানুষকে মেরে ফেলবি? এটা কি রকম ন্যায় হলো? আমি জানি না, আমার শুধু আমার ভালোবাসা আমার রবিকে চাই, সেটা যেভাবেই হোক। তখনই পুরোহিত মশাই হাতের আঙুল নির্দেশ করে রবিকে চিতায় আগুন ধরাতে ইশারা করল। রবি যেই আগুন নিয়ে সামনের দিকে এগিয়ে গেল, মক্ষিণী চিৎকার করে বলল, দাঁড়াও রবি, ওদের কথায় কান দিও না তুমি। ওরা সবাই মিলে আমাদেরকে আলাদা করার জন্য ষড়যন্ত্র করছে। ভেবে দেখো রবি, আমি তোমার সাথে কখনো দেখা করতে পারবো না আর। মনে করো আমাদের সেই ভালোবাসা, আমাদের সেই মিলন। মক্ষিণী কথাগুলো বলতেই রবির পা যেন আটকে গেল মাটিতে। তখন মক্ষিণী আবার জোরে জোরে হাসতে আরম্ভ করলো। ওদের সামনে লাল চোখ আর ভয়ঙ্কর চেহারা নিয়ে এগিয়ে এলো। মরবি তোরা সবাই! প্রচন্ড রেগে গিয়ে মক্ষিণী বলল। তখনই খালের খানিকটা জল ছিটকে এসে রবির গায়ে লাগলো। রবি আবার সজ্ঞানে ফিরে এলো, আর সে এগিয়ে গিয়ে চিতাতে আগুন ধরিয়ে দিল। মক্ষিণী ছটফট করতে লাগলো। আর আমরা কখনো এক হতে পারবো না রবি। তুমি আমায় দূরে ঠেলে দিলে ওই বদমাশদের কথার ফাঁদে পা দিয়ে। মক্ষিণী ছটফট করতে করতে একটা ধোঁয়ার আকারে অদৃশ্য হয়ে গেল। আজও রবি সেই ঘটনার কথা মনে করে চমকে ওঠে।